মানে শুধু বলিউড শুনছি মানে মিউজিক শুনছি নয়, মানে দেশ হিসেবে খাবার সার্চ করবেন, দেশ হিসেবে মিউজিক সার্চ করবেন, ইউল গেট লটস অফ মেনু। স্ক্রোলিং একটা হ্যাবিট যারা করছে তারা স্ক্রোলিংই মজা পাচ্ছে, তাদের কাছে গান কি ওই সিঙ্গাপুর এয়ারলাইন্স হলে কি যায় বা আসে না। বাঙালি মেয়েদের স্পেশালি কলকাতা যারা থাকে, আমি এটা রিকোয়েস্ট করছি হাত জোর করে, আপনাদের ধৈর্যটা বাড়ান। This is Erudition India podcast, where academic wisdom and pop culture coincides. Hello and welcome to the fourth episode of EI podcast. আজকে আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ দে। ইনি ফর্মার মেম্বার অফ ফসিলস ব্যান্ড, পিয়ানিস্ট, মাইকেল ছবির জন্য রেডিও মির্চির মিউজিক অ্যাওয়ার্ড উইনার অ্যান্ড অলসো একাডেমি অ্যাওয়ার্ড নমিনি ফর দ্য ফিল্ম জল। এই জল ছবিতে ইনি কাজ করেছিলেন বিক্রম ঘোষ এবং সোনু নিগমের সঙ্গে। সো প্লিজ ওয়েলকাম মিস্টার ইন্দ্রজিৎ দে। নমস্কার, হ্যালো এভরিবডি। কেমন আছেন? ফার্স্ট ক্লাস। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন, স্টুডেন্ট থাকা অবস্থায় ঠিক কোন সময় রিয়েলাইজ করলেন যে মিউজিকটা আপনার একদম হার্ট অ্যান্ড সোল? যখন স্টুডেন্ট তখনই আমি মিউজিক বাজাচ্ছি, মানে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছি, কিবোর্ড বাজাচ্ছি। এবার সেখান থেকে আমার ইচ্ছে ছিল ফার্স্টে, তখন আমি যখন 1999 তখন আমি দেখছি ব্যান্ড মুভমেন্টটা তখন শুরু হয়েছে। আই মিন তখন ফসিলস হয়নি, তার আগে পরশপাথর, অভিলাষা, ক্যাকটাস। তো আমি তখন আমাকে অ্যালেন বলেছিল যে গিটার প্লেয়ার, যে একটা ব্যান্ড করি। তো মাই ফার্স্ট ব্যান্ড ওয়াজ ইংলিশ ব্যান্ড, ইট কল্ড ওয়াইজ, যেটা আমরা ইংরেজি গান বাজনা করতাম। তারপর রূপমের সঙ্গে আলাপ হয়, তখন আমি, অ্যালেন, স্টিভেন, থ্যাঙ্কস টু স্যান্ডি যে ক্যাকটাসে বেস প্লেয়ার ছিলেন, উনি আমাকে রূপমের সঙ্গে বা আমাদেরকে রূপমের সঙ্গে আলাপ করা। তখন রূপম তখন সবে ফসিলস ব্যান্ডটা তৈরি করেছে প্রপারলি। রেকর্ডিং এর আগে এই যে টিমটা, মানে আমি, অ্যালেন, স্টিভেন, রূপম এবং চন্দ্র যে বেস প্লেয়ার, এটা নিয়ে আমরা তখন মানে একসঙ্গে টিম আপ করে লেটস গো ফর দ্য রেকর্ডিং করে ফার্স্ট অ্যালবাম, সেকেন্ড অ্যালবাম, মিশনের তৈরি শুরু হয়। তাই আমি ছোটবেলা থেকেই যখন আমি কিবোর্ডটা স্টুডেন্ট অবস্থায় যখন এমনি বাজাচ্ছি, তারপরে আমি ভাবলাম একটা ব্যান্ড করবো। এবং নট অনলি দ্যাট, আমার কাছে ছিল XP60 সেই সময়, যেটা ততক্ষণ ফসিলস হওয়ার আগেও আমি ফার্স্টে ভাস্বতী বলে একজন ভদ্রমহিলা ছিলেন, ওনার কাজটা আমি প্রোগ্রামিং করেছিলাম পুরো কিবোর্ড ট্র্যাকে। তো ওটা থেকেই শুরু হয়েছিল যে যন্ত্রের প্রতি ভালোবাসা, এবং শুধু বাজানো নয়, বাজানো এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং প্রোগ্রামিং, এটা ছোটবেলা থেকে একটা বেশ উত্তেজনা ক্রিয়েট করেছিল, তার ফলে এই ব্যাপারটা। প্রতিটা বাঙালি পরিবারেই হয় একজন সিঙ্গার পাওয়া যাবে, নয় একজন ইনস্ট্রুমেন্টালিস্ট পাওয়া যাবে। আজকের দিনে দাঁড়িয়ে এই সিচুয়েশনটার কি স্টেটাস? আরো বেড়েছে, গ্লোবাল মার্কেটাইজেশন হয়েছে, প্রচুর ইনস্ট্রুমেন্ট আগে যেগুলো ভাবতে পারিনি সেগুলো প্রত্যেকটা এখন মলে চলে এসেছে। ইয়ামাহা, কর্গ, ক্যাশিও থেকে শুরু করে আকাই এখন প্রত্যেকটা দোকানে কলকাতায় আছে। তার ফলে আগে মিউজিশিয়ানের সংখ্যা যদি 100 হয়, সেটা বেড়ে 1000 হয়েছে। প্রচুর ভালো ভালো মিউজিশিয়ান তৈরি হচ্ছে, আমি কয়েক নাম বলতে পারি। জন পল রিদম শ, কিবোর্ডে আছে জাফর আনসারি হুইজ প্লেইং উইথ অরিজিৎ সিং, গাবু আছে ড্রামার, আরো প্রচুর, সম্বিত আছে শুভেন্দার ছেলে। তো এরকম প্রচুর ভালো ভালো মিউজিশিয়ান তৈরি হচ্ছে। এমনকি যারা রিয়েলিটি শোতে বাজান কিছু মিউজিশিয়ান আছে, কিয়া বাত, মাইন্ড ব্লোয়িং। সো প্রচুর মিউজিশিয়ান বেড়েছে, ভালো আছে তার খারাপও আছে, কিন্তু আমার দেখা অনেক ভালো ভালো মিউজিশিয়ান আগের থেকে অনেক বেড়েছে। আর প্রচুর ভোকালিস্ট, মানে এখন তো লোকে বলে যে আর্টিস্ট বেড়ে গেছে, শ্রোতা কম, কারণ প্রচুর ভোকালিস্ট বেড়েছে বিকজ অফ দ্য রিয়েলিটি শো। তারা সবাই চাইছে আমি গানে একটা জায়গায় স্থাপন করি। তো ডেফিনেটলি তোমার আর্টিস্ট বেড়েছে, তবে সবাই যে ভালো তা নয়, তবে আমি দেখেছি অনেকে প্রচুর ফাটাফাটি আর কি। সো চিয়ার্স ফর দ্যাট। ডাজ দ্য পিপল চুজ দেয়ার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, নাকি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট চুজ করে মানুষকে? সো আমি ছোটবেলা থেকে, যদি আমার বাবা আমাকে ফার্স্টে ধরিয়েছিল কিবোর্ড, মানে আই মিন তখন ছোট কিবোর্ড ছিল, মানে একবারে বাচ্চাবেলা, আমি টকিং অ্যাবাউট 85, 86। তখন তো একটা ভালো ভালো কিবোর্ড পাওয়া যেত না। তো তখন ছোট কিবোর্ড থেকে, মানে যন্ত্রের প্রতি ভালোবাসা, একটা গিয়ারের প্রতি ভালোবাসা, এখান থেকে মানুষ চুজ করলে যেটা বাজিয়ে দেখি কেমন লাগে, এখান থেকে আমাদের প্রচুর প্রচুর লোকেরা এখানে ডেফিনেটলি তারা চুজ করেন, কারণ তারা বুঝতে পারেন যে কোনটার প্রতি ছোটবেলা থেকে কোনটা দেখে এবং বাজিয়ে বা দেখে যেটা ভালোবাসা, সেটাকে ওরা চুজ করে যে এটা আমি বাজিয়ে দেখি কেমন লাগছে। সো ডেফিনেটলি হিউম্যান বিং চুজ দ্য ইনস্ট্রুমেন্ট। আজকালকার ইংলিশ মিডিয়াম স্কুলে, অনেক টপ লেভেল স্কুলে দেখতে পাওয়া যাচ্ছে মিউজিক ক্লাস বলে একটা সেগমেন্ট থাকছে। তো সেই মিউজিক ক্লাসটাকে আরো কিভাবে বেটার করা যায়, যাতে সত্যিকারের একজন স্টুডেন্ট ক্লাস 12 পাস করার পরে সে বলতে পারে যে হ্যাঁ, আমি আমার স্কুল থেকে এই মিউজিকটা শিখেছি বা মিউজিকের এই অ্যাসপেক্টটা আমার স্কুল থেকেই শেখা। আমি নিজে স্কুলে অ্যাজ এ মিউজিক টিচার শিক্ষকতা করেছি, দ্যাট ইজ গার্ডেন হাই স্কুল। তো থ্যাঙ্কস টু কবিতা গুহ এবং ইন্দ্রনাথ ঘোষ স্যার। এটা একটা হয় কি, আমরা প্রত্যেকে তো স্কুলে পড়ি, মানে যে অনেকগুলো সাবজেক্ট পড়ছি, তার মধ্যে একটা মিউজিক। এবার তার মধ্যে যারা মিউজিকটাকেই ভালোবাসবো, মানে ফাটিয়ে করবো আর কি, যাকে বলে প্রপারলি করবো, তার জন্য তারা 1-to-1 ক্লাস নিত। মানে যখন আমি স্কুলে মিউজিক করাচ্ছি, মিউজিক ক্লাস মনে হচ্ছে ওরা গাইছে
মানে দ্যাট ওয়াজ ফর এন্টারটেনমেন্ট, মানে ওটা রিলিফ। হুম হুম মানে ওটা কিন্তু ওটা অতখানি সিরিয়াসলি নয়, যাক একটা মিউজিক ক্লাস আছে মানে একটু রিলিফ পেলাম, ওটা ওই জন্যই দেওয়া হয়। মানে আমাদের স্পোর্টস অ্যাক্টিভিটিস ক্লাস কি কি হয়, মানে ওটাতে কি সবাই কি বিশাল ক্রিকেটার হয় তা নয়, মানে রিলিফ। তেমনি এবার ওটাকে বলে না স্যার আমি ক্রিকেটই খেলবো, তেমনি ওকে তোমার একটা পার্সোনাল কোচ ওটা থাকতে হবে, এবং সেটার জন্য তার 6 থেকে 8 ঘন্টা, মানে আমি আই ওয়ান্ট টু বি বিরাট কোহলি ওর গাভাস্কার ওর তেন্ডুলকার, সেটা বলে আলাদা হিসাব। তেমনি মিউজিকেও আই ওয়ান্ট টু বি ইন্দ্রজিৎ দে আর ভিভাল স্যার অর ইয়ানি, যদি আমি প্রপার মিউজিশিয়ান হতে চাই, ওটার ওই 1 ঘন্টা বা 45 মিনিটস ক্লাসে হবে না, সেটা প্রতিদিন 6 to 8 আওয়ার্স ওটাকে সাবজেক্টটা নিয়ে থাকতে হবে, মানে যে যে ইনস্ট্রুমেন্ট বাজান। এবং স্কুলের 45 মিনিটস হচ্ছে তোমার জাস্ট একটা রিল্যাক্স করলে। এবং স্কুলের পরে যেটা হতো, আমাকে অনেকে পার্সোনালি 1 to 1 ক্লাস করাতো, এমনকি স্কুলেও একটা স্পেশাল ক্লাসেস দেওয়া থাকতো, সেখানে 10 থেকে 12 জন স্টুডেন্ট আসতো যারা কিবোর্ডই বাজাতো বা পিয়ানিস্ট, যাদেরকে আমি পিয়ানো শেখাতাম 1 ঘন্টা ধরে। মানে ওইটা ওটার প্রতি করে ইন্টারেস্ট বাড়লে পরবর্তীকালে 1 to 1 করে, এবং সে যদি যাপন করে অন কিবোর্ড অর পিয়ানো, সে তো একটা জায়গায় পৌঁছতে পারবেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আস্তে আস্তে ক্রিয়েটিভিটি নষ্ট করে দিচ্ছে ইন দ্য ফিল্ড অফ মিউজিক? দেখো প্রত্যেকটা প্রযুক্তির একটা আশীর্বাদ আছে, অভিশাপ আছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারটা, এটা আজকে আমরা এত এআই এআই করছি, আমি একটা গান গাইছি, আমার গলাটা দেখি না এটা অরিজিৎ সিং এর মতো কেমন লাগে, কিন্তু এইটা তা বলে সিনেমা কেউ আমার গলাটাকে অরিজিৎ সিং বানাবে না। মানে দে হ্যাভ দ্য বাজেট, দে উইল কল অরিজিৎ সিং, স্যার প্লিজ সিং। এখন ইউটিউবে কেউ হতে পারে, আচ্ছা এই গানটা যদি হেমন্ত বাবু গাতে, ও মা দেখেছো কেমন লাগছে, মজা লাগছে, তো এটা ফান, ইটস এ ফান, এআই এখন ফান জায়গায় আছে। তবে এটা ভবিষ্যতে আম, আমার মনে হয় না ইন্ডাস্ট্রিতে, প্রপার মিউজিক্যাল ইন্ডাস্ট্রি বা আমি বলছি ফিল্মে বা ইউ ক্যান সে টেলিভিশন বা সিরিয়ালস বা যেখানে বিগ ইন্ডাস্ট্রি, সেখানে কেউ ওটাকে রিপ্লেস করবে না। ওটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা হয় সেটা হচ্ছে কি, যে যদি গলার সুরটাকে আরো বেশি নিখুঁত করা যায়, লাইক হিউম্যান এররটাকে মিস করা যায়, মানে যদি এডিট করা যায়, সরি, তো হিউম্যান এররটা থাকলে ভালো। ওটাকে আমার মনে হয় না ইন্ডাস্ট্রিতে অভিশাপ হবে না, ওটা না ইটস এ ফান। যে আমি দেখলাম, দেখেছো কি অবস্থা, লোকে যখন কমেন্টসে লিখছে হেমন্তর গলা কি আর এটা পারবে, ওই ওই ওটা তর্কতেই থেকে যাবে। কিন্তু এখনো বোম্বেতে ওরা এআই ফাটিয়ে করে, কিন্তু ওরা কখনো রিপ্লেস করে না। ওরা অরিজিৎ সিংকে বা শ্রেয়া ঘোষালকে ডাকলে ওদেরকেই নেয়। আজকের জেনারেশন কোনোদিনও জানলো না যে মিউজিক ওয়ার্ল্ড বা সিম্ফনির বাইরে কি পরিমাণ লাইন থাকতে পারে একটা ক্যাসেট বা সিডি কেনার জন্য। তো এই সুপার অ্যাভেলেবিলিটি অফ মিউজিকটা কোথাও কি তার গুণগত মান কমিয়ে দিল? হ্যাঁ, এটা দিস এ নাইস কোয়েশ্চেন। এটা হচ্ছে, আগে লাইন দিয়ে লোকে জামা প্যান্ট কিনতে যেত, এখন চলে এসছে মিন্ত্রা। মিন্ত্রা, মেশো থেকে শুরু করে সবকিছু। তো এখন যখন এখানে চলে এসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভ্যালু বেড়েছে লাইভ শোতে, হুম হুম লাইভ পারফরমেন্স যারা করছেন তাদের বাজেট অনেক টাকা এখন বেড়েছে, দ্যাটস থ্যাঙ্কস টু গড, মানে থ্যাঙ্কস টু দেম অলসো। তারা এত টাকা বাজেট চাইছে, তার মধ্যে অনেক কয়েকটা এক্সাম্পল দিতে পারি, ফ্রম অরিজিৎ সিং থেকে শুরু করে ফসেলস, শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহান থেকে শুরু করে ইমন, আন্ডারগ্রাউন্ড অথরিটি ব্যান্ডের মধ্যে, নতুন আর্টিস্টের মধ্যে তিমির আছে, আরো কিছু বড় বড় আর্টিস্ট যারা কাজ করছেন, অনেক ধর আছে। এরা বাড়িয়ে লাইভটা যে আমি যাচ্ছি, আমি যে টিকিটটা কাটছি, এটাই হচ্ছে এখন। অ্যালবামটা তো ফ্রিতে পেয়ে যাচ্ছি ইউটিউবে, তাই অ্যালবামে শোনাটা আর ওইভাবে আর রোজগার করা যাবে না। মানে ডাইরেক্ট অডিয়েন্স টাকা দিয়ে টিকিট কেটে আসছে যেটা, সেইটা ভ্যালুটা তার বাড়বে। যে ডাইরেক্ট যখন লোকে টিকিট কেটে আসছে, বা হয়তো একটা জায়গায় এসে যে আমি 1 ঘন্টা যে আপনাকে দেখছি, ধরো ইভেন টু সেম, আমি তো তোমার কাছে গেলাম, আমি তোমার এই যে ঘন্টা ডেরেক তোমার দাঁড়িয়ে তোমার পারফরমেন্স দেখলাম এবং টিকিট কেটে, হুম তাহলে আমি তোমাকে সেই রেসপেক্টটা দিচ্ছি। আমি একটা গান শুনে চলে, মানে মিউজিক ভিডিও অ্যান্ড লাইভ পারফরমেন্সের মধ্যে পার্থক্য তো আছে। হুম হুম তাই তোমাকে যখন দেখছি 1.5 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা হোয়াট এভার, বা 4 ঘন্টা হোয়াট এভার, আমি কিন্তু তোমাকে দেখছি উইথ দ্য টিকিটস, মানে আমি টাইমটা স্পেন্ড করছি ফর ইউ, তার 1.5 ঘন্টা 2 ঘন্টা বা হোয়াট এভার, এমন টাকাও দিচ্ছি, মানে মানিও স্পেন্ড করছি। এই মানি স্পেন্ড এবং টাইম স্পেন্ড করে যারা, যে আর্টিস্টরা যে অডিয়েন্সকে ক্রিয়েটার করতে পারছে বা ধরে নিতে পারছে যে দিস ইজ মাই অডিয়েন্স, মানে এটাকে বলে লয়াল অডিয়েন্স, রয়্যাল অ্যান্ড লয়াল। তো এরা, আমি বলবো থ্যাঙ্কস টু দেম, থ্যাঙ্কস টু দ্য প্রপার আর্টিস্ট, যারা নিজেকে এইভাবে নিজের জায়গা করে তারা সেই অডিয়েন্সকে ধরে রাখার ক্ষমতা করতে পেরেছেন। বাকি তো শুধু গান গাইলে হবে না, অডিয়েন্স ধরে রাখার ক্ষমতাও একটা বড় আর্টিস্টিক ভ্যালু আমি ক্রিয়েট করতে হবে এখন। কারণ এখন গান বাজনাটা অনেক বেশি হয়ে গেছে, মানে আগে যেখানে একজন শিল্পী ছিল, কথায় কথায় বলছি, সেখানে এখন 1 লক্ষ, মানে আমি বলতে 10,000 তো বটেই। মিউজিক্যাল জার্নিটা আমাদের বাঙালি পরিবারে হারমোনিয়াম দিয়ে শুরু হয় এবং তারপরে সামহাউ সে স্টেজেও হারমোনিয়াম উঠে যাচ্ছে এবং লাইভ শোতেও হারমোনিয়াম নিয়ে কিছু সিঙ্গার্স গান গাইছেন। এবার মিক্সিংটা ঠিকমতো না হওয়ার ফলে সেই শো গুলো অতটা মজাদার হচ্ছে না। তো এক্ষেত্রে কি করা যেতে পারে, মানে হারমোনিয়ামের ব্যবহারটা
in the culture of music? হারমোনিয়ামে লোকে ছোটবেলায়, আমিও হারমোনিয়াম বাজিয়েছি, ছোটবেলায় শিখেছি হারমোনিয়ামে গানটা তুললে সুরটা ভালো শোনা যায়, দ্যাট ইজ ওকে। এবার বড়বেলায় যখন করছি, এই ছোটবেলা আর বড়বেলার পার্থক্যটা আগে বুঝতে হবে। বড়বেলায় যখন আমি গান শুনছি, মানে আমি বলছি যখন আমি রেকর্ডিং মিউজিকগুলো শুনছি, আমার বক্তব্যটা ছিল যে হারমোনিয়ামে ডোন্ট প্লে দ্য সং লাইন, হারমোনিয়ামে প্লে দ্য কর্ডস। এবার এখন আপনি অরিজিৎ সিং শুনুন, শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে যত রেকর্ডিং হচ্ছে, এখন কিন্তু কেউ আর হারমোনিয়ামের সং লাইনটা বাজাচ্ছে না, হুম। দে ওয়ান্ট টু প্লে দ্য কর্ড, ইফ ইউ লিসেন দ্য সংস। এখন আগে তো হতো, আগে তো হারমোনিয়ামে ছিল না, তার আগে তো শুধু সুরমণ্ডল দিয়ে বাজাতো। তো সুরমণ্ডল দিয়ে তো এখন আর ক্লাসিক্যাল মিউজিক হয়, কিন্তু একটা এমনি এখন মডার্ন মিউজিক গাইতে গেলে এখন প্রপার গিটার, মানে আমি বলছি ব্যালেন্স ঠিক মতো হলেই তো বুঝবো। হারমোনিয়ামে যদি সং লাইন বাজাই, যদি বাইরে, যদি আমার যারা শুনছে তাদের কানেও যদি গান গাক করে হারমোনিয়াম লাইন আসে, গানটা চেপে গেলে আমি গানও বুঝতে পারবো না, হারমোনিয়াম বুঝতে পারবো না। সাউন্ড ইঞ্জিনিয়ার প্রপার হতে হবে, যে হারমোনিয়ামের ব্যালেন্স এবং ভোকালিস্টের ব্যালেন্সটা চুজ করবে। এমনকি আমি আপনাকে বলছি হারিয়ারেঞ্জিও হারমোনিয়াম নেন, কিন্তু উনি হারমোনিয়ামটাকে মনিটরে নেন, বাইরে নেন না, বা বাইরে নিলে খুব কম নেয়। মানে আগে ব্যাকআপ ইনস্ট্রুমেন্টটাকে ভোকালের সঙ্গে ব্যালেন্স করে হারমোনিয়ামটা জাস্ট যাতে একটু কানে আসে, মানে ওনার মনিটরে কিন্তু ভালো, কিন্তু উনি বাইরের গানে যাতে গলার সঙ্গে বাকি ইনস্ট্রুমেন্ট যে নিয়ে 6 জন কি 7 জন, তার প্যারামিটারে যাতে ব্যালেন্সটা হয় সেটা আগে চেষ্টা করেন। তার জন্য আমি বিগ থ্যাঙ্কস টু দ্য সাউন্ড ইঞ্জিনিয়ার, কারণ এটা আর্টিস্টের বোঝা সম্ভব নয় সে বাইরে লোকেরা কি শুনছে। এই সুপার স্ক্রলারদের যুগে দাঁড়িয়ে যেখানে 30 সেকেন্ডসের রিলস তৈরি হচ্ছে বিভিন্ন আর্টিস্টের মিউজিক থেকে, সোশ্যাল মিডিয়া কোম্পানিজ কি একটা ফেয়ার শেয়ার অফ রেভিনিউ দিচ্ছে আপনাদের? দেখো, আই এম নট ইনটু রিল, বিকজ রিল ইজ কিলিং। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে রিল করাটা হচ্ছে ফান, 30 সেকেন্ড করলো, লোকে দেখলো, রেভিনিউ আসবে ইউটিউব থেকে। যারা প্রপার ইউটিউবার, প্রচুর ইউটিউবার আছে, শুধু মিউজিকে নয়, আমি বলতে পারি যেমন সামথিং কি গুরু, উনি মোবাইলের ভিডিও করেন আর কি, বা নতুন নতুন যে মোবাইলগুলো এসছে, টেকনিক্যাল টেকনিক্যাল গুরুজি, কারেক্ট কারেক্ট, লাভলি, দিস ওয়ার্ড আই লাইক ইট, টেকনিক্যাল গুরুজি। মানে আজকে এলো, আজকে এটা আমি দেখাচ্ছি একটা কাইন্ড অফ এথিয়াদ এয়ারক্রাফটে বসে উনি যা বিদেশ ভ্রমণ করছেন, বা সিঙ্গাপুর এয়ারলাইন্সে। তো ওটাও একটা, মানে এখন ব্যাপারটা হয়েছে ইউটিউব আপনাকে পয়সা দেবে, রিল পয়সা দেয়, কিন্তু রিলে না আমি ওই একটা একটা যদি আমি একটা যদি মানে আই মিন হোয়াট আই ক্যান সে, যদি আমি দেখি একটা মানে গানের, তো গানটা তো 30 সেকেন্ডের নয়, না। তো গানটা 5 মিনিটের বা 4 মিনিটের। তো যারা গানের রীতিমতো যারা ফ্যান, মানে আমি মিউজিকের ফ্যান, আমি মিউজিকটা পুরোটা শুনি, মানে গান বাজনা নিয়ে, তো আমার কাছে রিল আমাকে কোনো স্যাটিসফাই করতে পারে না। মানে আমার মনে হয় একটু শুনি, মানে আমি স্ক্রোলটা তো অ্যাকচুয়ালি স্ক্রোলিং একটা হ্যাবিট, যারা করছে তারা স্ক্রোলিংই মজা পাচ্ছে, তাদের কাছে গান কি ওই সিঙ্গাপুর এয়ারলাইন্স ওটা কি যায় বা আসে না। যারা রিয়েলি মিউজিক শুনবে, যারা রিয়েলি একটা বিষয়কে জানবে, এই যে পুরোটা দেখা, তাদের অডিয়েন্স আছে শুধু মিউজিকে বলে না, ইউটিউবে অনেক অ্যানিমাল প্ল্যানেট আছে। আমি পার্সোনালি লায়ন্সের দেখি আর কি, তাদের জীবনযাত্রা কি, ওটা ওটা কিন্তু 25 লক্ষ থেকে 2 কোটি ভিউজ, মানে ওর মানে আলাদা ক্রাউড আছে। মানে এটা নয় যে যাদেরকে আমি দেখছি যারা রিলস দেখছে তারা কিন্তু রিলসই দেখছে, আবার এরকম দেখছি যারা ধরো রিলস দেখছে না তারাও কিন্তু প্রচুর আছে, যারা ওই ফাটি অ্যানিমাল প্ল্যানেট দেখছে, জাকির হোসেনের পুরো তবলা কনসার্টটা দেখছে, এমনকি আমার বাজনা শুনছে, এমনকি একটা জুক বক্স যেটা 45 মিনিটস সেটাও শুনছে। এবার যারা একটু নতুন নতুন হুজুকে প্রবল মানুষ আর কি, তারা রিলস করছে। মানে মোবাইল স্ক্রোলিংটা একটা এজের পর ওদের, মানে যেহেতু অনেকটা মানে ধৈর্য কমে যায়, ধৈর্য কমানোর জন্য রিলস হচ্ছে কিল। তাই ধৈর্য যে বাড়ান, রিল থেকে নিজেকে টেনে আনুন। আপনি পুরো একটা জিনিস দেখুন, মানে যদি খান, একটা রিলে তো খাওয়া যায় না, মানে একটা বিরিয়ানি টেস্ট করছেন, সেটা তো রিলে তো বিরিয়ানি টেস্ট করা যায় না। 30 সেকেন্ডের বিরিয়ানিটা কি, সেটা খেতে আপনি যদি মজা করে খেতে চান তাহলে আপনার 1 ঘন্টা লাগবে, বা 45 মিনিটস, ওয়াও, উইথ দ্য চিকেন চাপ মাটন বিরিয়ানি। তো ওটা পুরোটা নিয়েই হচ্ছে একটা মিউজিক। তাই 45 মিনিটস কি আধ ঘন্টা মিউজিকের দিন। স্টাফ নোটেশন ভার্সেস ট্যাবলেচার, এই দুটো নিয়ে কি বক্তব্য আপনার? ভেরি সিম্পল, স্টাফ নোটেশন প্রথমে শুরু হয়েছে একটা মিউজিক্যাল সংকেত, ওটা নিয়ে লোকে বড় হয়েছে। স্টাফ আমি নিজে শিখেছি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, কাজে লেগেছে, কিন্তু পরবর্তীকালে যখন সিডি সামনে দেখতেই পাচ্ছি, সিডি বোঝার জন্য আরেকটা সংকেত কেন ইউজ করবো, মানে আমরা দেখেছি, মানে আমি তো মানে এ নোট বাজাবো, তো এ বাজালাম, এবার এর ওখানে এফ এ সি, তারপর কোথাও ইজিবিডিএফ, মানে এগুলো করতে করতে আমাকে তো বুঝতে হচ্ছে, মানে যেটা আমি 1 সেকেন্ডে বুঝতে পারছি ওটাকে বুঝতে বুঝতে আমার 6 সেকেন্ড লাগছে, মানে এক্সট্রা 5 সেকেন্ড বা 6 সেকেন্ড। আমার কাছে মনে হয় এখন যদি ফার্স্ট প্লে করতে হয়, যদি আমার যে এবিসি ক্লিয়ার থাকে এবং এবিসি বাজাতে হয়, কারণ কিবোর্ডে এবিসি এবং সারেগামা, ইন্ডিয়াতে আমার মনে হয় দরকার নেই, বিদেশে ডেফিনেটলি দরকার আছে। এটা ডিপেন্ড করছে আপনি ছোটবেলা থেকে কোন ল্যাঙ্গুয়েজে বড় হয়েছে। মানে কম্পিউটার অনেকে জাভা করে, তো
তো ইটস আ ল্যাঙ্গুয়েজ অনলি, ইটস নট আ কাইন্ড অফ থিং যেটা ইউ হ্যাভ টু ডু ইট, বাট ইটস ল্যাঙ্গুয়েজ। বাইরে চার্জ করতে গেলে ডেফিনেটলি ওরা ওই ল্যাঙ্গুয়েজটা বোঝে, ওরা এবিসিডিও বোঝে, এরম নয় যে এবিসিডি বোঝে না। মানে যেহেতু আগে থেকে শুরু হয়ে গেছে, আই থিঙ্ক দে আর মানে ইটস মানে ডিপেন্ড অন ম্যান টু ম্যান অর মিউজিশিয়ান টু মিউজিশিয়ান। কবির সুমন বহু বছর আগে বলেছিলেন, শহর শিল্পীরা এসো, ভুল হয়ে গেলে হেসো, এ পৃথিবী যন্ত্রকে আর যন্ত্রীকে ভালোবেসো। কিন্তু আজও 2024 সালে দাঁড়িয়ে শুধুমাত্র সিঙ্গার্স আর অ্যাক্টার্সরাই সেই ফেস ভ্যালুটা পাচ্ছেন, যারা প্রপার মিউজিশিয়ানস, যারা ইনস্ট্রুমেন্টালিস্ট, সেই ইনস্ট্রুমেন্টালিস্টরা প্রপার রেকগনিশন কখনোই পাচ্ছেন না কমন পাবলিকের থেকে। তো কি রেভলিউশন আনা যেতে পারে এখন এত ফাস্ট চেঞ্জিং ওয়ার্ল্ডে, যেখানে মিউজিকটা কাজে লাগছে বিভিন্ন ভিডিওস ক্রিয়েট করার জন্য? একটা আর্টিস্টিক ভিডিও, কেউ একজন ছবি আঁকছেন, কেউ একজন একটা কোনো কাজ করছেন, একটা ডিআইওয়াই ভিডিও করছেন, তারও কিন্তু একটা মিউজিকের প্রয়োজন, আর মিউজিকটা কিন্তু কোনো ইনস্ট্রুমেন্টালিস্ট ছাড়া আসে না। সো এই জায়গায় মানুষের ভাবধারণাটা কিভাবে পাল্টানো যেতে পারে? প্রথমত দেখতে হবে মিউজিকটা যেটা হয়েছে সেটা প্রপ হয়ে গেছে। মানে আমি একটা ভালো খাচ্ছি, পেছনে একটা মিউজিক চালিয়ে দেওয়া, মানে তখন কিন্তু অরিজিৎ সিং এর গানটা প্রপ হয়ে গেছে। মানে একটা কিছু চলছে, আমি খাচ্ছি, এই গানটা শুনছি না, এটা তো জানিস না, এই নতুন সিনেমা অরিজিৎ সিং ও তাই। মানে তখন কিন্তু স্পেশালি এখন হচ্ছে কি, আগে এগুলো ছিল না। হুম। আগে যবে থেকে লিফটে মিউজিক শুরু হয়ে গেল, আমি লিফটে উঠছি আর রিচার্ড ক্লেরম্যানের পিয়ানো বাজছে, তবে থেকে বুঝে গেলাম ও আচ্ছা, মানে মিউজিকটা আর আমার মানে এত জায়গায় মিউজিক ব্যবহৃত হচ্ছে, তাহলে মিউজিক প্রতিদিন যদি প্রতিনিয়ত প্রতিটা জায়গায় যদি রসগোল্লা খাই, তাহলে রসগোল্লার প্রতি ভালোবাসা থাকে না, ওটাকে এক্সক্লুসিভ করতে হবে। তো এখন আমি একটা জায়গা গাড়ি চালাচ্ছি, পিছনে একটা মিউজিক বাজছে, মানে মেন ফোকাস গাড়ি চালানো, পিছনে মিউজিক। খাচ্ছি রেস্টুরেন্টে, দামি রেস্টুরেন্ট কি কম দামি রেস্টুরেন্ট, পিছনে মিউজিক। হুম। আমি রান্নার কাজ করছি, পিছনে মিউজিক। ওটা পেছনটা হয়ে যাচ্ছে। এবার আপনি যদি মানে আলাদা করে মিউজিক, আমি এবার বসলাম, এবার আমি মিউজিক শুনবো, সেটা আগে হতো, এখন হচ্ছে না, কারণ আমি বসলে আমি মোবাইলটা স্ক্রোল করছি, এগেন পিছনে একটা মিউজিক চলছে। এটা করতে গেলে আমি দর্শকের কাছে হাত জোর করে অনুরোধ করি, সেটা হচ্ছে আপনারা কাইন্ডলি 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 যদি মিউজিক শোনারই জন্য, যেখানে অন্য কাজ ছাড়া ওটাকেই ভেবে নিন আপনি রান্না করছেন, ভেবে যদি আধ ঘন্টা ইনস্ট্রুমেন্টাল মিউজিক, সেটা হরিপ্রসাদ চৌরসিয়া হোক, কি ইন্দ্রজিৎ যে হোক, কি কেনি জি হোক, সেটা যদি শোনা যায়, বা শপায় হোক। শপা হোক বা চায়কস্কি হোক, সেটা যেই হোক আর কি, তাহলে বুঝতে পারবেন ও আছে, এটা একটা আলাদা দিক আছে। সহশিল্পী শুধু মিউজিশিয়ান মানে নয়, মিউজিশিয়ান মানে সহশিল্পী নয়। মিউজিশিয়ানরা যেমন অ্যাকম্পানিমেন্ট করতে পারে, যাকে বলা হয় কোড আনকোড সহশিল্পী, তেমনি ওদের প্রচুর সোলো আছে, লাইক কেনিজি, রিচার্ড ক্লেরম্যান, ইন্দ্রজিৎ দে, জন পল, প্রসন্ন, সোপা, বা ইয়ানি, আমি আরো প্রচুর আরো লক্ষ লক্ষ আছে। এটা কিন্তু ইউটিউবে একটু কাইন্ডলি আধ ঘন্টা সার্চ করবেন, বিশ্বাস করুন আপনার মাথা অনেক পরিষ্কার থাকবে। এবং মিউজিক শুনলে, শুধু ইনস্ট্রুমেন্টাল শুনলেও, যে আপনি একটা যে যেখানে আপনি ভাষা বুঝতে পারছেন না, অ্যারাবিক, হুম। আফগানিস্তানি মিউজিক থেকে শুরু করে ল্যাটিন আমেরিকান, এগুলো জাস্ট আপনি দেখবেন যে কোন দেশ, জাস্ট মনে হবে ইউএসএ, চলে আমেরিকান মিউজিক। ও আচ্ছা ফ্রান্সে, চলো ফ্রান্সের মিউজিক, শুধু এই করে লিখবেন, তাহলেই পেয়ে যাবে। মানে যেটা ফ্রেঞ্চ মিউজিক বলে, ব্রাজিলের মিউজিক, চলুন ব্রাজিল, মানে ব্রাজিলের একটা মিউজিক মানে সাম্বা নয়, সেখানে সালসা আছে, বাচাতে আছে, প্রচুর আছে, বসানোভা আছে, বেগুইন আছে, রাম্বা আছে। তো এতগুলো নিয়ে এই যে আফ্রিকান কান্ট্রি, চলো আফ্রিকান মিউজিক শুনি, যেটা বলা আফ্রো কিউবান মিউজিক। হুম। এগুলো কিন্তু কেউ মানে বলিউডে হবে না, মানে শুধু বলিউড শুনছি মানে মিউজিক শুনছি নয়, মানে দেশ হিসেবে খাবার সার্চ করবেন, দেশ হিসেবে মিউজিক সার্চ করবেন, ইউল গেট লটস অফ মেনু। আমি মেনু হিসেবে বললাম এই কারণে, যাতে বুঝতে সুবিধা হয়। ওয়ান্ডারফুল। প্যারেন্টস অ্যান্ড গার্জিয়ানস এখনো এই 2024-এ দাঁড়িয়েও কোথাও একটা তাদের আনফুলফিলড অ্যাসপিরেশনস চাপিয়ে দিচ্ছেন তাদের বাচ্চাদের প্রতি। কোনো একটি বাচ্চা, তার গান গাইবার কোনো ইন্টারেস্ট নেই, তাকে জোর করে হারমোনিয়াম দিয়ে স্টেজে পাঠিয়ে দেওয়া হলো, যাও বাবা তুমি গেয়ে এসো। তো এই জায়গাটার সিরিয়াস একটা চেঞ্জ দরকার, যে লেট দেম চুজ, যে তারা কি করতে চায়, তাদের সেই অপরচুনিটিটা দেওয়া। এটা নিয়ে কি বলতে চান? দেখো, এটা একটা দুখানা হয়তো অনেকে কন্ট্রোভার্সি বলবে, কিন্তু তার নয়। অ্যাকচুয়ালি একটা ছেলে বা মেয়ে ছোটবেলায় তার সঙ্গে থাকে মায়ের সাথে, এবার দেখতে হবে মায়ের আগে ইন্টারেস্টটা কি ছিল। মায়ের ইন্টারেস্ট যদি গানে থাকে, এবার উনি যদি গানে কিছু হয়তো বিশাল নাম করতে পারেননি, উনি তখন বললো আমি পারিনি বাবা, তোরা কর। এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, মানে এটা আমি কোনো কাউকে দোষ করছি না বা কাউকে তারিফও করছি না, এটা সিম্পল একটা ফ্যাক্ট। এইবার ছেলে হলে হয় কি, ছেলেদের যেহেতু তারা একটু চঞ্চল প্রকৃতির হয়, তারা ড্রামসও বাজায়, গানও গায়। আমি অনেক মাকে দেখেছি, আমার কাছে প্রচুর ছেলে মেয়ে এসছে, ছেলে এসছে স্পেশালি, হ্যাঁ আমি তো গান গাইতাম, ছেলে ইন্টারেস্টেড বায়াবার, ওকে তো বাজনাতে দিয়েছি, এটা বলেছেন। মেয়েরা স্পেশালি, যেহেতু মেয়েরা চঞ্চল কম, ওদের শান্ত হয়ে বসে, বাবু গানটা কর, মানে গানটা হলে মানে শান্ত হবি, হুম। এটা একটা ব্যাপার আছে। অ্যাকচুয়ালি তা নয়, অ্যাকচুয়ালি আপনি যদি মিউজিক শোনেন, এটা একটু চেঞ্জ করুন না, মেয়েরা শান্ত হয়ে বসে একটু
সেতার বাজাতে পারে, স্যাক্সোফোনও বাজাতে পারে, এমনকি সন্তুরও বাজাতে পারে। এটা এবং তার থেকে আরেকটা ব্যাপার হচ্ছে যে ছোটবেলায় গান গাইতে হবে, আরেকটা যেটা ব্যাপারটা যে কারণ হয়েছে রিয়েলিটি শো দেখছে, ওই প্ল্যাটফর্মটা পেতে হবে, আমাকে নাম করতে হবে। নাম কিন্তু আমি আর বলি, আমি কিবোর্ড বাজিও পেয়েছি, সন্তুর বাজিও লোকে পেয়েছে। এটা জাস্ট একটা ব্যাক টু ব্যাক, যাতে রেকমেন্ডেশন যে ওখানে হলেই বোধহয় আমার মেয়ে নাম করবে বা ছেলে নাম করবে, সেটা নয়। কারণ আপনার ছেলে মেয়ে দেখা গেল তো খুব ভালো দাবারও হতে পারে, আপনার মেয়ে হয়তো খুব ভালো দাবা খেলতে পারে, কিন্তু দাবা খেলা হয়তো কম্পিটিশন সেইভাবে রিয়েলিটি শো হয় না। কিন্তু তা বলে কি বড় বিখ্যাত দাবারুর নাম আমাদের আনন্দ, বিশ্বনাথ আনন্দ, উনি কি নাম করেননি? আমাদের দিব্যেন্দু বড়ুয়া। দিব্যেন্দু বড়ুয়া। কারেক্ট। তো দিব্যেন্দু বড়ুয়া বিশাল নাম করেছেন। এবার আপনি কি ওনাদের খোঁজ রাখছেন, বা আপনি শুধু রিয়েলিটি শো দেখছেন? যদি শুধু আমি জীবনযাত্রাটা রিয়েলিটি শোতে কাটাই, যে না আমি শুধু দেখবো শুধু গান বায়না কারা করছে, তাহলে তো আমার কাছে দাবা খেলা কি, কিবোর্ড প্লেয়ার কি, ব্যাডমিন্টন কি, ক্রিকেট কোনো মানে রাখে না। আমার তো মনে হয় শুধু গান করলেই বোধহয় নাম হবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়াতে হয়, কারণ ইন্ডিয়াতে বাকিরা অ্যাক্টিভিটিস ওরিয়েন্টেড নয়। বিদেশে হয় কি, বিদেশে লোকে রিয়েলিটি শো দেখে কিন্তু নিজে ব্যাডমিন্টন খেলে। কিন্তু এখানে লোকে বসে থাকতে পছন্দ করে, তার ফলে বসে থেকে কি টিভি দেখা যায়, টিভি দেখে রিয়েলিটি শো হবে, এবং সেখানে গানটা বা ওটার আধিক্য বেশি হয়েছে রাদার দেন প্লেইং এ ব্যাডমিন্টন অর প্লেইং মানে লাইক ফর দ্য বাইক রেস, অর বলতে পারি প্লেইং দাবা। দাবা কিন্তু ঘরে বসে খেলা যায়, কিন্তু ওটা ওই 1 ঘন্টা কনসেন্ট্রেট করতে, ওখানে গ্ল্যামার নেই। তারপরে মানুষ এখন যা ইচ্ছে গ্ল্যামারে, যে আমার ছেলে মেয়ে কত তাড়াতাড়ি ওই প্ল্যাটফর্মে যেতে পারবে যেখানে নামটা করবে। কিন্তু নামটা বিশ্বাস করুন, গ্ল্যামার ছাড়াও নাম হয়। না হলে এই বিশ্বনাথ আনন্দ, এমনকি আমি আপনাকে বলছি আপনার ছেলে মেয়ে বড় হয়ে চন্দ্রবিজনও করতে পারে। অ্যাবসলিউটলি। তো মানে এবার চন্দ্রবিজন তো রিয়েলিটি শো হয় না, তাহলে কি মানে তাহলে কি আমি কম্পিটিশনে করবো যে ইউএসএ এর আগে হয়েছে না ভারতের আগে হয়েছে, তাই নিয়ে চলো একটা দেখি এখন একটা রিয়েলিটি শো বানাই, সেটা হবে না। তাই মানে রিয়েলিটি শো মানেই নাম না, রিয়েলিটি শো গান বাজনা মানে এক একটা, আমি নিজে বাজাই অনেকগুলো ইনস্ট্রুমেন্ট, মানে আমি এখন আমার কথাই বলছি, মানে আমি যে বাজাই মানে আমি বিশাল করছি তা নয়। যারা চন্দ্রবিজনে গেছে ওরাও একটা বড় জায়গায়, তাদের রিয়েলিটি শো নেই কিন্তু তার রিয়েল হিরো। যারা ব্যাডমিন্টন খেলছে ওরা রিয়েলিটি শো নেই কিন্তু ওরা রিয়েল হিরো। যারা কমান্ড আমাদের দেশ যারা রক্ষা করছে তাদের রিয়েলিটি শো নেই, তারাও রিয়েল হিরো। তাই শুধু রিয়েলিটি শো দেখা ছাড়াও আপনারা বাকি রিয়েল হিরোদের চেনার চেষ্টা করুন, তাহলে প্রত্যেকটা ওরা কি করছে ওই অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড গুলো বেরিয়ে আসবে, এবং তখন আপনার মনে হবে ছেলে মেয়ে ওগুলো করতে পারে, কোনো অসুবিধা নেই। এই প্রসঙ্গে আরেকটা কথা, যে এখনো পর্যন্ত কলকাতায় বা সে অর্থে ভারতে হুম কোনো মহিলাদের ব্যান্ড তৈরি হয়নি, হুম যে একদম পুরো উইমেন অনলি ব্যান্ড, এরকম কিছু তৈরি হয়নি। তো এক্স্যাক্টলি। সেখানে আমাদের সোসাইটি কিভাবে এফেক্টেড করেছিল জিনিসটাকে, যে হতে পারেনি, তারা করতে পারেনি? এটা এখন চেষ্টা করলেই করতে পারবে, মানে না না বলে তো কিছু হয় না। আপনারা এগিয়ে আসুন। এখন সাউথে কিছু ব্যান্ড হয়েছে, বিদেশে তো প্রচুর মেয়েদের ব্যান্ড আছে, মানে মেয়েদের ব্যান্ড মানে মেয়েরা গাইছে ছেলেরা বাজাচ্ছে না, মেয়েরা গাইছে মেয়েরা বাজাচ্ছে। মেয়েরা বাজাচ্ছে। কৌশিকী চক্রবর্তী আমাকে ফোন করেছিলেন যে ইন্দ্র আমার কিছু মহিলা, আমার কৌশিকীর সঙ্গে আমি প্রচুর কাজ করেছি, শি ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন্ড। তো উনি বলেছিলেন যে ব্রিং সাম গুড ফ্লুট প্লেয়ার, একটা ভালো সিন্থ প্লেয়ার অ্যান্ড দ্য বেস প্লেয়ার, যেটা ব্যান্ড ও সাখি বলে একটা ব্যান্ড আছে মেয়েদের। হ্যাঁ, তো ওদের ও করলো কি রাখতে গিয়ে, ও সাউথ ইন্ডিয়ান থেকে একটা মৃদঙ্গম, মাস্কার থেকে একটা ফ্লুট প্লেয়ার, উনি আমার বন্ধু বিশেষ, মানে ফ্লুট বাজান, উনি মহিলা। তো এই করে করে একজন সেতার বা শরৎ হতো আছে, আমি এটা খেয়াল করছি না, উনিও মহিলা কিন্তু ওনাকে অন্য জায়গা থেকে, কিন্তু কলকাতা থেকে কোনো মিউজিশিয়ান উনি পেলেন না। তার কারণ কলকাতার মেয়েদের, বাঙালি মেয়েদের স্পেশালি কলকাতা যারা থাকে, আমি এটা রিকোয়েস্ট করছি হাত জোর করে, আপনাদের ধৈর্যটা বাড়ান। কারণ দেখুন, ইনস্ট্রুমেন্টটা যেহেতু আপনাদের গলায় নেই, এটাকে বসে আনতে হয়। এটা যেহেতু বাইরের কিবোর্ড বা গিটারটাকে, এটা তো আমাদের গলায় নেই, কথা বসে আনতে হয় না, কথা আমরা বলি এই যে বলছি, কিন্তু গানটা কথারই সুর হচ্ছে গান, ফিলিংস এবং অভিব্যক্তি, তাই সবাই গাইছে। কিন্তু ইনস্ট্রুমেন্টটাকে আপনাকে এটাকে ভালো লাগাতে হবে, তার ফলে মেয়েদের ব্যান্ড তৈরি হওয়া খুব দরকার। কারণ একটা মেয়ে যা এমনকি অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্টটাকে ভালোবাসবে, এই কারণেই বলছি। কারণ দেখুন, আমি একটা এক্সাম্পল দিই, রথিজিৎ, রূপম ইসলাম, ক্যাকটাসের সিধু, আমি, গৌরব, এরা যারা করেছে, এরা অ্যাকচুয়ালি গানের সঙ্গে বাজনাকে ভালোবেসেছে। গানের সঙ্গে বাজনাকে ভালোবাসলে তবে একটা ব্যান্ড তৈরি হবে। ব্যান্ড মানে শুধু গান নয়, বাকিদের ফাটাফাটি বাজানো। তাই গান এবং বাজনা ওই আলাদা করে ইনস্ট্রুমেন্টাল মিউজিক শুনলে ডেফিনেটলি আপনারা পারবেন। মেয়েরা পড়তে পারে না এমন কিছু হয় না, ডেফিনেটলি পারবেন। এবং চেষ্টা করুন না একটা ভালো ক্যাকটাস ফসিলস লক্ষ্মী ছাড়া, বা একটা অতখানি না হলেও বেসিক একটা প্রপার ব্যান্ড যেটাতে, এবং মেয়েদের মধ্যে ওই ওই জেলাসিটা কাজ করলে চলবে না, যেটা মেয়েদের টিপিক্যাল একটা জগৎ বিখ্যাত কথা আছে যে মেয়েদের পাঁচটা মেয়ের একসঙ্গে থাকতে পারে না, সেটা আপনারাই ভাঙতে পারেন। যে আপনারাই পারবেন ভাঙতে, এবং আপনারাই পারবেন একটা ব্যান্ড তৈরি করতে। আমি মনে হয় না বলে কিছু হয় না। আজকে আমার কথা শুনে যদি মনে হয় এটা করার চেষ্টা করুন, একটু ভালো করে ধৈর্য নিয়ে শিখুন। মানে আমি একটাই রেমেডি বলতে পারি, 3 ঘন্টা বাজাও যেখানে ফোনটা সুইচ অফ করে, ব্যাস। এটা আজকে বললাম, 6 মাস পর যদি করেন, 1 বছরের মধ্যে একটা মেয়েদের ব্যান্ড তৈরি হবে, এটা ওয়ারেন্টেড গ্যারেন্টি।
থ্যাঙ্কস টু অরুণাংশু এবং থ্যাঙ্কস টু ফর দ্য এডুকেশন ইন্ডিয়া। এটা যে একটা বড় প্ল্যাটফর্ম, এটা গ্ল্যামার নেই কিন্তু এডুকেশন আছে। আমাকে উনি যোগাযোগ করেছিলেন আমার এডুকেশনাল ভিডিও দেখে ইন দ্য পেজ। এবার আপনাদের যতখানি ইচ্ছা আপনি শুনলেন বা আপনি বুঝলেন, এই বোঝাটা নিয়ে যদি আপনি সত্যি মানে শুধু ফেসবুক বা এই ভিডিওটা দেখা নয়, মানে এটা করা শোনার পর বা দেখার পর যদি ভালো লাগে, আপনার নিজের এগিয়ে যান। মানে ওই সেই বললাম 3 ঘন্টা টাইম দিন এবং বিশ্বাস করুন মোবাইলটা সুইচ অফ করে টাইম দেবেন। এনারা উনিও তাই করেছেন, কারণ উনি যে টেকনোলজিটা করেছেন আমি দেখতে পেয়েছি কেন অনেক কিছু যেটা আমি পরে আমরা জানাবো। এবং সেটা কিন্তু শুধু ফেসবুক বা মোবাইল নয়, দ্য স্ক্রোলিং ইজ কিলিং অ্যাকচুয়ালি। তাই আমার মনে হয় 3 ঘন্টা সময় দিন গানে বা বাজনায় একটু একটু করে, আর 1 ঘন্টা শোনার জন্য। দ্যাটস ইট। আমি বলছি বিশ্বাস করুন, আমি পুরো 22 বছর ধরে মিউজিক করেছি এবং লোকে আমাকে প্রচন্ড ভালোবাসে ফর মাই প্লেইং। এটা আমি ফেসবুক করলেও আমি ফেসবুকটাকে মিউজিকের উপরে নিই না, কারণ আমাকে ফেসবুকে প্রতিদিন যে ছবি দিতে হবে, প্রতিদিন যে আমাকে একটা গানের ভিডিও, তা নয়। নিজের হৃদয়ে আপনি নিজে একটা বড় শিল্পী হন। হয়তো আপনি সবসময় অরিজিৎ সিং বা শ্রেয়া ঘোষাল বা রূপম ইসলামের মতো নাম নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। নিজেকে তৈরি করলে আপনি নিজে বুঝতে পারবেন যে ইউ আর অন দ্য পাথ, যেটা আপনি মন থেকে চাইছেন। নমস্কার, থ্যাংক ইউ। Thank you very much for watching. We'll see you in the next one.